হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি আমাদের ভিয়েতনাম ভ্রমণের দ্বিতীয় পর্ব কেন্দ্র করে। আজকের ভিডিওতে জানতে পারবেন আমরা ভিয়েতনামের হ্যানয় শহর থেকে কিভাবে সাপা গেলাম এবং সাপাতে আমাদের প্রথম দিন কেমন কাটলো ইত্যাদি সম্পর্কে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা আমাদের হ্যানয়ের হোটেল থেকে সাপার বাস কাউন্টারের দিকে যাচ্ছি, যেখানে আমাদের গত পর্ব শেষ হয়েছিল। আমরা কথা বলতে বলতে ইতিমধ্যে আমাদের হ্যানয় থেকে সাপা যাবার বাস কাউন্টারে চলে এসেছি। এই হলো আমাদের বাস কাউন্টার এবং এই হচ্ছে আমাদের বাস। আমরা সাপা যাবার জন্য টিকিট অনলাইনে বুকিং করি। তো চলুন আমরা বাসের ভিতরটা দেখি। যেহেতু লং রুটে যাব তাই আমরা স্লিপিং বাসের টিকিট কেটেছিলাম। তবে এখানে লং রুটের সবগুলো বাসই স্লিপিং টাইপ। তবে একটা সুবিধা, বাসগুলোতে 1 বাই 1 বেড, কোনো টুইন বেড নেই এবং প্রতিটি বেডকেই এক একটি কেবিন বলা চলে, কারণ বেডগুলো অনেক বড় এবং পর্দা দিয়ে আলাদাভাবে কেবিনের মতো করে রাখা আছে এবং প্রতিটি বেডের পাশে এলইডি লাইট, টিভি, চার্জিং পোর্ট, লাইট পয়েন্ট এবং মোবাইল চার্জিং সুব্যবস্থা রয়েছে। তবে সবথেকে অবাক করা জিনিস হচ্ছে প্রতিটি বেডের সঙ্গে বিল্ট ইন ইলেকট্রিক হিটার ও বডি ম্যাসাজার রয়েছে। এই যে আমার হাতে যে রিমোটটি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে হিটার এবং ম্যাসেজার অন করার রিমোট। সো আমি হিটার এবং ম্যাসেজার দুইটাই অন করে দিলাম এবং শুয়ে পড়লাম। আল্লাহর অশেষ রহমতে আবার ঠিক সকাল 6টার মধ্যে আমরা সাপাতে পৌঁছে গেলাম। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সাপা ভিউয়ার্স, আজ হলো সাপাতে আমাদের প্রথম দিন। সকাল 6টায় আমাদের বাস পৌঁছে গেল এবং আমরা বাস থেকে নেমে দেখতে পেলাম চারদিকে ভিজে আছে। তার মানে বুঝতেই পারলাম রাতে বৃষ্টি হয়েছে। তাছাড়া সাপা পাহাড়ের উপরে হওয়ায় এর টেম্পারেচার সবসময় 0 থেকে মাইনাসের দিকেই থাকে এবং কুয়াশার কারণেও অনেক সময় সব কিছু ভিজে থাকে। আমাদের হোটেলটি বাস স্টেশনের খুব কাছেই ছিল, কিন্তু আমরা নতুন হওয়াতে আমাদের চিনতে অসুবিধা হলো। তাই আমরা গ্র্যাব কল দিয়ে একটি ট্যাক্সি নিলাম এবং হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম এবং আনুমানিক 10টার দিকে আমরা সাপা ঘোরার জন্য বের হলাম। সকালে হোটেল থেকে বের হতেই আমাদের হোটেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা এবং তারা আমাদেরকে হাই হ্যালো দিয়ে সম্বোধন করলো। এর মাঝে একটা কথা বলে থাকি, আপনি ভ্রমণে গেলে একটা জিনিস অবশ্যই দেখতে পাবেন, যে দেশেই যান না কেন সকল দেশের মানুষ খুবই অতিথিপরায়ণ এবং খুব ফ্রেন্ডলি ও হেল্পফুল। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের হোটেলের সামনে থেকে সাপার ভিউ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে সাপার সেকেন্ড বাস টার্মিনাল এবং আমরা রাতে যেখানে নেমেছি এটা থেকে এর দূরত্ব 10 মিনিটের রাস্তা। আমাদের হোটেলের ঠিক সামনেই একটি পার্ক রয়েছে। আমরা এখন এই পার্কের দিকেই যাচ্ছি। সাপা আসলেই অনেক সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো শহর। আমরা বিভিন্ন শহরে ঘুরতে গেলে দেখতে পাই তাদের দেশে বা অঞ্চলে ওই জায়গাটির নাম বা ল্যান্ডমার্কটি একটি সুন্দর জায়গায় এমনভাবে লেখা থাকে যেন সকলের দৃষ্টি আকর্ষণ হয়। যেমন বলতে পারি বলিউড, হলিউড, থাইল্যান্ডের পাতায়া, সিঙ্গাপুরে গার্ডেন অফ দ্য বে, ইন্ডিয়ার দার্জিলিং বা গ্যাংটক ইত্যাদি সহ সকল জায়গায় তাদের ল্যান্ডমার্কটি আছে। ঠিক তেমনি এখানেও ওই যে দেখতে পাচ্ছেন লেকের মাঝখানে একটি দ্বীপের মতো আছে, ওইখানে সাপা নামটি অনেক সুন্দরভাবে লেখা রয়েছে এবং ঠিক তার পাশেই রয়েছে ভিয়েতনামের ন্যাশনাল সাইন বা জাতীয় প্রতীক পদ্ম ফুলের একটি লোহার স্ট্রাকচার। আমরা এখানে কয়েকটি ছবি তুলে ও কিছু ভিডিও ধারণ করে সামনের দিকে এগিয়ে গেলাম। এই হচ্ছে সাপার সবথেকে হটস্পট বা সাপার মেইন পয়েন্ট। এই জায়গাটা সম্পর্কে পরে বলছি, কারণ ঘড়িতে এখন প্রায় দুপুর 12টা, অথচ এখানে কুয়াশা দেখে মনে হচ্ছে সকাল 7টা বাজে। এদিকে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে যায়, তাই আমরা হালাল ফুডের সন্ধানে বের হয়ে পড়লাম। একটা জিনিস বলে রাখি, ভিয়েতনামে হালাল ফুড পাওয়াটা খুবই কষ্টকর, তাই আমরা বিভিন্ন দিকে হালাল খাবারের খোঁজে ছোটাছুটি শুরু করলাম। সাপার মেইন পয়েন্ট থেকে আমরা পাহাড়ের উপর দিকে যেতে থাকলাম এবং এই দিকটাতে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, যার মধ্যে আমরা দূর থেকে একটি সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে হালাল ফুড লেখা ছিল। তো আমরা ফাইনালি একটি হালাল ফুড রেস্টুরেন্ট খুঁজে পেলাম, যেটি সাপার মেইন পয়েন্ট থেকে সানওয়ার্ল্ডের ঠিক পেছনে উঁচু পাহাড়ের মধ্যে অবস্থিত। সাপার মেইন পয়েন্ট হতে উপরের দিকে একটি রাস্তা দেখতে পাবেন। এই রাস্তাটি ধরে 2 থেকে 3 মিনিট উপরের দিকে আসলেই এই রেস্টুরেন্টগুলো দেখতে পাবেন। তো আমরা একটি রেস্টুরেন্ট পেলাম, যেটি দেখতে খুব সুন্দর এবং ছোটোর মধ্যে সুন্দর। তবে এই রেস্টুরেন্টে ঢোকার সবথেকে বড় কারণ ছিল, আমরা বাইরে থেকে দেখতে পেলাম এই রেস্টুরেন্টের মধ্যে 2জন সেলসম্যান ছিল এবং তারা দুজনেই হিজাব পরা। তো বুঝতেই পারছেন এই রেস্টুরেন্ট সম্পূর্ণ 100% হালাল। আমরা ভিতরে ঢুকে পুরাই অবাক, সুন্দর সাজানো গুছানো এবং ছোট্ট একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটি ছিল সিম্পলের মধ্যে বেস্ট। তবে সবথেকে অবাক করার বিষয় ছিল এই রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারের চারদিকে বিভিন্ন দেশের কয়েকশো টাকার নোট এবং ওই নোটগুলোর মধ্যে বিভিন্ন উইশ লিখে তাদের স্বাক্ষর এবং দেশের নাম লিখে দেয়ালে লাগানো ছিল।
যা অনেকটা হ্যানয়ের নোট ক্যাফের মতো। আমরা মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে দিলাম এবং খাবার রেডি হওয়ার সময়টুকুতে আমরা রেস্টুরেন্টের দেয়ালে লাগানো বিভিন্ন দেশের নোটগুলো দেখতে পেলাম। অনেকগুলো নোটের মাঝে আমরা সৌদি আরবের একটি নোট দেখতে পেলাম এবং পাশাপাশি বাংলাদেশের একটি নোট দেখতে পেলাম। বাংলাদেশের নোটটি আমাদের বাংলাদেশে কয়েকজন জনপ্রিয় কাপল ব্লগারের মধ্যে খুবই পরিচিত কাপল সিলভিয়া ও সাদমান তাদের ছিল, যা আমি তাদের নাম দেখে চিনতে পেরেছি। আই হোপ তারাও কোনো একদিন আমাদের এই ভিডিওটি দেখবে এবং তাদের নোটের পাশাপাশি আমাদের নোটটিকেও তারা দেখতে পাবে। ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের খাবার চলে এসেছে এবং আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস ও চিকেন এবং একটি চিকেন স্যুপ, যেটি ভিয়েতনামের ট্রেডিশনাল বলা চলে। এবং এই রেস্টুরেন্টের বেস্ট একটি আইটেম ছিল, যেটি চিকেন এবং পাকা আমের সমন্বয়ে তৈরি একটি স্পেশাল রেসিপি। আমি সকলকে বলবো একবার হলেও যেন তারা এই রেস্টুরেন্টে আসলে এই রেসিপিটি ট্রাই করে। এটা ছিল এই রেস্টুরেন্টের হাইলি রিকমেন্ডেড একটি আইটেম। আমরা আমাদের দুপুরে খাবার শেষ করে সকল পর্যটকদের মতন আমাদের সকলের নাম লিখে বাংলাদেশের স্মৃতিস্বরূপ একটি 200 টাকার নোট সেখানে সংযুক্ত করে দিলাম। ভিউয়ার্স, এই নোটগুলো আসলে টাকার নোট না। এই নোটগুলোর মধ্যে রয়েছে অনেকের স্মৃতি, অনেকের আবেগ, অনেকের ভালোবাসা, তার দেশের প্রতি তাদের আবেগ। কখনো কখনো দেখতে পাবেন এই রেস্টুরেন্টে খাবার কেমন, খাবারের মান কেমন, সে সম্পর্কে তাদের মার্কিং করা, বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত। সো এই নোটগুলোকে শুধু নোট বললে চলবে না, এইগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পর্যটকের আবেগ ও ভালোবাসার স্মৃতি। আমরা আমাদের দুপুরে খাবার শেষ করে যথারীতি আবার সানওয়ার্ল্ডের কাছে চলে আসলাম এবং এখানে এসে দেখতে পেলাম এখানেও অনেক রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু সেগুলো 100% হালাল হবে না। তবে চাইলে আপনারা ফল খেতে পারেন, কারণ এখানকার ফলগুলো খুবই ফ্রেশ এবং কোনো প্রকার মেডিসিন ছাড়া। ভিউয়ার্স, আমাদের এবারে গন্তব্য সাপার অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র মোয়ানা। সেখানে যাওয়ার জন্য আমরা একটি টুরিস্ট কার নিলাম। গাড়িতে খুব সুন্দর সফট মিউজিক চলছিল, যেটি ভিয়েতনামি সং। আমাদের যাওয়ার পথেই দূরে ওই যে দেখতে পাচ্ছেন একটি পাহাড় দেখা যাচ্ছে, ওটি হচ্ছে সাপার বিখ্যাত পর্যটন স্পট ফানসেপিয়ান। আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে মোয়ানা চলে আসলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে মোয়ানার খুব সুন্দর একটি প্রবেশদ্বার রয়েছে এবং প্রবেশ করতেই ভিতরে হাতের বাম পাশে টিকিট কাউন্টার পেলাম। সেখান থেকে জনপ্রতি টিকিটের মূল্য 90,000 ভিয়েতনামি ডং। আমরা টিকিট কেটে ভিতরের দিকে আসতেই সর্বপ্রথম দেখতে পেলাম কয়েকজন লোক মিলে শীতের হাত থেকে বাঁচার জন্য একটি লোহার বড় কড়াইয়ের মধ্যে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে। আমি চারদিকের একটি ছোট ভিডিও নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই সেই মোয়ানা, যার নাম অনুযায়ী এই জায়গাটির নাম মোয়ানা রাখা হয়। আমরা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখলাম এবং অনেক ছবি তুললাম, যার মধ্যে আমি আমার কয়েকটি ছবি এখানে অ্যাড করেছি। আমরা শুনেছিলাম মোয়ানা এর রাতের ভিউ অনেক সুন্দর, তাই আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করলাম রাতের ভিউ দেখার জন্য এবং আমরা মোটামুটি খুব সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারলাম। এরপর রাতের সাপার সৌন্দর্য দেখার জন্য এবং আশেপাশে সকল কিছু ঘুরে দেখার জন্য আমরা একটি গাড়ি রিজার্ভ করলাম, যেই গাড়িটি আমাদেরকে মোয়ানা থেকে শুরু করে সাপার মেইন পয়েন্ট হয়ে সাপা নাইট মার্কেট ঘুরিয়ে আমাদেরকে হোটেলে পৌঁছে দেবে। যেখানে আমরা সাপা লেখাটি দেখেছিলাম ঠিক সেখানে আসতেই আমরা দেখতে পেলাম সাপা ল্যান্ডমার্কটির পাশে যেই পদ্ম ফুলের স্ট্যাচু ছিল সেখান থেকে পানির ফোয়ারার মতো পানি পড়ছে এবং বিভিন্ন রঙের কালারফুল লাইটের কারণে পানিগুলোকেও কালারফুল মনে হচ্ছিল। এভাবে লেকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিছুটা সামনের দিকে এগোতেই আমরা দুটি রেস্টুরেন্ট দেখতে পেলাম, যেই রেস্টুরেন্টগুলো খুব সুন্দরভাবে ভিয়েতনামের আরও একটি প্রতীক লণ্ঠন, সেই লণ্ঠন দিয়ে সাজানো রয়েছে। আমরা সাপার রাতের সৌন্দর্য দেখতে দেখতে সাপার মেইন পয়েন্টে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা খুবই জাঁকজমকপূর্ণ এবং এখানে ছোট ছোট বাচ্চারা গান চালিয়ে নাচছিল। আসলে এই নাচটি ছিল এখানকার বাচ্চাদের সাহায্য চাওয়ার একটি পদ্ধতি। ভিউয়ার্স, আমরা এখন সাপার সেই বিখ্যাত স্টেশনে রয়েছি, যেই স্টেশন থেকে সাপার ট্রেনটি ফানসিপিয়ানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে কুয়াশাজনিত কারণে এবং মেইনটেনেন্সের কারণে সাপার এই ট্রেন জার্নিটি বন্ধ রয়েছে এবং দুর্ভাগ্যবশত আমরা এই ট্রেনটি বন্ধ থাকার কারণে ফানসিপিয়ান ঘুরতে পারিনি। ভিউয়ার্স, আমরা সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম সাপার বিখ্যাত নাইট মার্কেটে। দেখতেই পাচ্ছেন এখানে হরেক রকম জিনিসপত্রের হাজারো দোকানপাট রয়েছে। কিছু কিছু খাবার দোকান দেখতে ভালো লাগছিল না, কারণ সবগুলো দোকানই পর সাজিয়ে রেখেছে। অন্যান্য খাবারের মধ্যে ছিল ড্রাই ফুড এবং বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার। সো এখানে আসলে আপনারা ড্রাই ফুড বা যে কোনো ধরনের ফল খেতে পারেন। এছাড়াও একটু সামনের দিকে গেলাম এবং একটি খেলনার দোকান দেখতে পেলাম, যেখানে 4টি বেলুন ফোটালে আপনি একটি পুতুল পাবেন। ছোটোগুলো 50 টাকা এবং বড়গুলো 100 টাকা। এবং শীত প্রদান দেশ হিসাবে এখানে প্রচুর শীতের কাপড় রয়েছে, যার মধ্যে হ্যাট, কানটুপি, ব্লেজার, চাদর ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও মহিলাদের জন্য রয়েছে ফ্যাশন জুয়েলারি ও
বিভিন্ন ধরনের পার্স, হ্যান্ডব্যাগ এবং লাগেজের দোকান। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনার দোকান এবং অনেকগুলো সুভিনিয়রের দোকান। আমরা সাপার নাইট মার্কেটে ঘন্টাখানেক ঘোরাফেরা করলাম, হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম এবং নিজেদের জন্য কিছু সুভিনিয়র কিনলাম। সবশেষে আমরা আমাদের সেই গাড়িতে করে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম এবং হোটেলে ফিরে আসলাম এবং এভাবেই সাপাতে আমাদের প্রথম দিনটি কেটে গেল। পরবর্তী ভিডিওতে দেখতেই পাবেন আমরা সাপাতে দ্বিতীয় দিন কীভাবে কাটালাম, সাপার কোন কোন পর্যটন স্পটগুলো আমরা ঘুরে দেখলাম এবং কীভাবে গেলাম। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দুরন্ত যাযাবরের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।